নাগরী ভুবন রেখে আলো ভুবন করেছে আলো আমার গোদামকে হাসি নাগরী যেন সুধা ধরিছে যেন সুধা ধরিছে যেন সুধা ধরিছে যেন সুধা ধরিছে হাসি নয় যেন সুধা ধরিছে যেন হাসি নয় যেন সুধা ধরিছে হাসি নয় যেন সুধা ধরিছে হাসি নয় মুখ বন্ধু হবে হাসি যেন সুধা ধরিছে ভুবন বেছে আলো ভুবন করেছে আলো আমার গোড়া মুখের হাসি ভুবন করেছে আলো ভুবন করেছে আলো আমার গোড়া মুখের হাসি নাগরী ইছালো শারদ কোটি শশী সজনী রে ভুবন করেছে আলো আমার গোড়া মুখের হাসি এক বদনে আমার গৌরের রূপের কথা কিবা বলবো বিধাতা নাহি দিল কোটি আখি সবে দিল দুই তাহাতে পলক দিল আমার কি দেখিব বিধাতায় আমায় দুটি নয়ন দিয়েছে আমায় তো কোটি নয়ন দেয় না তাই দুটি নয়নে আমার গৌর রূপ দেখে সাধে মেটে দিল দুটি নয়ন সেই নয়নে আবার পলক দিয়েছে বিধি তাই এক পলকে অদর্শনে মনে হয় যেন আমি কত যুগে আমার গৌর দেখি না এমন রূপে নয়ন দিয়ে আমি ঘরে এখন সেই রূপের বাড়ি বরিশন হয়েছে আমার হৃদয় ক্ষেত্র সজনী রে আমার হৃদয় ক্ষেত্রটা তো কর্দমাক্ত হয়ে কারণ দীর্ঘক্ষণ যদি কোনো শক্ত মাটির উপরে বৃষ্টিপাত হয় দেখবেন মাটিটা কাদা হয়ে যায় আর সেই মাটিতে যদি ওপর থেকে কোনো ভারী বস্তু ছিটকে এসে পড়ে দেখবেন কাদার মধ্যে পড়তে যায় এবার কাদা শুকিয়ে গেলে তাকে যতই টানাটানি করা যায় তাকে কি বাহির করা যায় এমনি গৌর রূপে নয়ন দিয়ে গৌর রূপের বাড়ি পরিশন হয়েছে আমার হৃদয় ক্ষেত্রটা কাদা হয়ে গেছে সেই হৃদয় কাদার মধ্যে আমার গৌরাঙ্গ মূর্তি এসে প্রবেশ করেছে তাই আমি যেদিকে তাকাই এখন শুধু গৌর দেখি আমার ডাহিনে বামেতে সম্মুখে পিছন জলের ভিতরে গোড়া গোড়া রে আমার ডাহিনে বামেতে সম্মুখে পিছন জলের ভিতরে গোড়া গোড়া রে আমার ডাহিনে বামেতে সম্মুখে পিছন জলের ভিতরে গোড়া গোড়া রে আমার ডাহিনে বামেতে সম্মুখে পিছন জলের ভিতরে গোড়া গোড়া রে সে যে জন্মের মতো অঞ্জন হইয়া জন্মের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারে নগরী
লাগিয়া রহল পারা জনমের অঞ্জন হইয়া লাগিয়া রহল পারার নগরী লাগিয়া রহল পারা সে যে হয় না প্রভু নয়ন ছাড়া সে যে হয় না প্রভু নয়ন ছাড়া আমার দুটি নয়নে কাজল পারা সে যে হয় না প্রভু নয়ন ছাড়া সে যে দুটি নয়নের কাজল পারা হয় না কভু নয়ন ছাড়া আমার দুটি নয়নে কাজল পারা সে যে আমার চিত্ত চোরানো সে যে দুটি নয়নের কাজল পারা সে যে আমার চিত্ত চোরানো দুটি নয়নের কাজল পারা সে যে আমার চিত্ত চোরানো দিবা দুটি নয়নের কাজল পারা চিত্ত চোরানো দিবা দুটি নয়নের কাজল পারা আমার চিত্ত চোরানো দুটি নয়নের কাজল পারা আমার চিত্ত চোরানো দুটি নয়নের কাজল পারা নয়ন ছাড়া আমি যেই মনে করি গৌরাঙ্গ পাঁচতরি অনেকবার বেড়েছি জানিস যে ওই রূপটা আমি আর চিন্তা করবো না আমি ভুলে যাব আর ভুলে যে যাব মনে করে আমি নয়ন মুদিয়া থাকি থাকি গো আমি যে মনে করি গৌরাঙ্গ পাশরি নয়ন মদিয়া থাকি থাকি গো আহা সোনার বরণ পুরুষ রতন সোনারি বদন পুরুষ রতন আমার হীরার মাঝারে দেখিলে না বলে হীরার মাঝারে দেখি সোনার বদন পুরুষ রতন হিয়ার মাঝারে দেখি না গুরু হিয়ার মাঝারে দেখি যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি আমার মতন হবি রে নাগরী যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি আমার মতো কবির নাগরী বাউলিনী হইয়া তোরা কাঁদিয়া রে বলিবি জইয়া কাঁদিয়া বেড়াবি আর যাচিয়া যৌবন দিবি রে নগরী যাচিয়া যৌবন দিবি বলিবি জইয়া কাঁদিয়া বেড়াবি যাচিয়া যৌবন দিবির নাগরী যাচিয়া যৌবন দিবি তোরাও কেঁদে কেঁদে তোরা কেঁদে কেঁদে বেড়াইবি তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি হাগর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবি গবুর বলে কেঁদে কেঁদে বেড়াইবি হাগর
গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলো গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলো ওদের পরানো সহিতে টানাটানি হবে গরলে ভরিবে দেহা তখন কহে নরহরি সকলে জানিবে নবীন গৌরাঙ্গ লেহারে রাগুরি নবীন গৌরাঙ্গলে এমনই হয় এমনই হয় ওই রূপে নয়ন দিলে এমনই হয় রূপে নয়ন দিলে এমনই হয় গো উনি যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে আরে গৌর প্রেম সাগরে ডুবে মরেছে ডুবে যে দেখেছে সেই ভুলেছে প্রেম সাগরে ডুবে মরেছে গৌর তোমার হলাম ওই প্রেম সাগরে ডুবে মরেছে গৌর তোমার হলাম বলে গৌর প্রেম সাগরে ডুবে মরেছে গৌর তোমার হলাম গৌর প্রেম সাগরে ডুবে মরেছে গৌর তোমার হলাম বলে প্রেম সাগরে ডুবে প্রেম সাগরে ডুবে প্রেম সাগরে ডুবে তাদের দশা এমনই হয় গৌর রূপে যারা নয়ন দেয় তাদের দশাটা এমনই হয় ওই রূপে একবার যে দেখেছে আহা, সেই ভুলেছে যে একবার ওই রূপ দর্শন করেছে জগতের সকল কিছু ভুলে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে গোটা জীবন কাটিয়েছে আগে প্রসিদ্ধ নবদ্বীপে এখনো প্রসিদ্ধ আছে দয়ার ঘাট নাম শুনেছেন নিশ্চয় সেই দয়ার ঘাটে এক কর্মনিষ্ঠ ধোপা দিদি প্রত্যেক দিনের কর্ম হলো তার সকালবেলা এসে ঘাটে কাপড় কাচে সেদিনও সেই ধোপা ওই দয়ার ঘাটে এসে কাপড় কাচতে ব্যস্ত আর মহাপ্রভু এমন সময় এই পথ দিয়ে যাচ্ছে যেতে যেতে এই ধোপার কর্মনিষ্ঠতা দেখে আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন আহারে ধোপারে কি নিষ্ঠা তোর কর্মে যে নিষ্ঠা তোর কর্মে নিষ্ঠা যদি তোর হরিনামে থাকতো রে তাই ধোপার পেছনে দাঁড়িয়ে আমার গৌর সুন্দর দেখুন অযাচিত কৃপা তো গৌর কৃপাটা কেমন দেখুন ধোপার পেছনে দাঁড়িয়ে আমার গৌর সুন্দর বাহু তুলে বললেন ধোপা হরিব হরিব ধোপা মনে মনে ভাবছে নবদ্বীপে আজকাল ভিখারির এত উৎপাত হয়েছে যে কাজ করার উপায় নেই বাবা একটু কাজ করতে এসেছি এখানে কাপড় কাচতে এসেছি এখানে ভিখারি তাই ধোপা কোনো দিকে না তাকিয়ে নিজের মনে কাজ করে যাচ্ছে গৌর ভগবান ভাবলেন আহা ধোপা রে কি নিষ্ঠা তোর কর্মে যে নিষ্ঠা তোর কর্মে এই নিষ্ঠাটা একবার হরিনামে দেবারে ভাই আহা আবার বললেন ধোপা হরিব হরিব ধোপা কাপড় কাচতে কাচতে বদন না ফিরিয়ে বলে দিলেন যাও তো বাপু যাও দেখছেন এখানে কাজ করছে আরে এসেছো ভিক্ষা চাই আরে বাবা এখানে কাপড় কাচতে এসেছি আমি কি ভিক্ষা নিয়ে এসেছি যাও সরো পরে পরে এসে অন্য সময় ভিক্ষা দেবে গৌরহরি চমকে উঠলেন কি বললি গোপা তুই আমাকে ভিখারি বললি ভাই সেদিন আমার কবে হবে রে যেদিন প্রকৃত ভিখারি হয়ে যাবে তোদের ছেড়ে নবদ্বীপ ছেড়ে আমি চলে যেতে পারি দোপারে
জগতে প্রথম ভিখারি নামটা যখন তুই আমাকে দিলি, তাহলে দেখ না, আমি তোর পেছনে আঁচল পেতে দাঁড়িয়েছি, ভিক্ষা দিবি না? দে আমায় ভিক্ষা দে। ধোপা মনে মনে চিন্তা করছে যে জীবনে ভিখারি অনেক দেখেছি, কিন্তু এরকম নাচর বাঁধা ভিখারি তো দেখিনি রে বাবা। বলছি ভিক্ষা নয়, তাও বলছে ভিক্ষা দে, ভিক্ষা দে। তুমি কেমন ভিখারি একবার তোমাকে আমি দেখবো। এই বলে ধোপা বদন ফিরিয়ে যাবনি গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়ে চোখে চমকে উঠেছে। আহা, কে তুমি? কৃপা করে এসেছ এই ঘাটে আমার মতো অধমকে তরাবার জন্য। তুমি কি? ওই যে ধোপার নয়ন গৌরাঙ্গ রূপের লাবণ্যে আটকে গেছে, আর ফিরছে না। এই হলো গৌর রূপের বৈশিষ্ট্য। যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। ধোপা নয়নের জলে বদন ভাসিয়ে এক দৃষ্টে গৌর বদন তালে চেয়ে বলে, কে তুমি? বলে কেন? তুই তো বললি ভিক্ষা দে, ভিক্ষা দে। কি দেব ঠাকুর ভিক্ষা? কি আছে আমার? কি দেব তোমার? দেনা রে, যত আছে তোর জন্ম জন্মান্তরের পাপ রাশি আমার ধরিতে। ঠাকুর এত দয়া তোমার, আমি করেছি পাপ আর তুমি নেবে আমার পাপের ভিক্ষা? না না না, পাপ ভিক্ষা আমি তোমায় দিতে পারবো না। তবে আমার ওই পাপ ছাড়া আমার বলতে আর যা কিছু আছে, আজ থেকে তোমার চরণে সকলি দিলাম। তুমি ঠাকুর তোমার চরণে সকলে দিলাম। অনুগত বলে আমায় গ্রহণ করো, আমি তোমার চরণ সকলি দিলাম। অনুগত বলে তুমি গ্রহণ করো, দয়াময় তোমার চরণে সকলে দিলাম। অনুগত বলে তুমি আমায় গ্রহণ করো, আমি তোমার চরণ সকলি
চরণে সকলে ওই যে ধোপা গৌর চরণকে আশ্রয় করলেন, মজার ব্যাপার কি জানেন? গৌর চরণ আশ্রয় করে তিনি ওই দিন থেকে আর কোনোদিন গৃহে ফিরে গেলেন না। ওই দয়ার ঘাটে বসে বসে গোটা জীবনটা গৌর গৌর বলে কাটিয়ে দিয়েছিলেন। গৌরাঙ্গ রূপে এমন মোহিত সবাই, ওই রূপে যারা একবার নয়ন দিয়েছে তারাই ভুলেছে। আহা, তাই নদিয়ার একজন নাগরিক অপর একজন নাগরিককে বলছে, জানিস সাঁঝের বেলায় সুরধুলিতে জল আনতে গিয়ে আমি সেই গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ঘরে দেখে আমার মনে হলো লাখো বাবু কাঞ্চন যিনি প্রেমে অঙ্গ ধর ধর মুই জানি দিচ্ছেন ইহার শারদ প্রতি শশী ভুবন করেছে আলো আমার গোড়া মুখের হাসি। বলে হাসি তো নয়, কেন রাশি রাশি সুধার ভরে আছে। আমার গোড়ামুখ ইন্দু মানে চাঁদ, গোড়ামুখ ইন্দু হতে যেন রাশি রাশি সুধা ধরছে। কারণ চাঁদ মানে কি? এখনকার দিনে চাঁদ নিয়ে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আজ থেকে 500 বছর আগে চাঁদের ব্যাখ্যাটা একটু অন্যরকম ছিল। জানি এই চাঁদকে মনে করা হতো, বিশেষ করে কল্পনার জগতে কবিরা চাঁদকে ভাবতেন যে অমৃতের পিণ্ড। অমৃত মানে সুধা, সুধার পিণ্ড। চাঁদ যদি সুধার পিণ্ড হয় তাহলে চাঁদ থেকে তো সুধা ঝরে পড়বে। আমার গৌরাঙ্গের মুখ চাঁদ যদি চন্দ্র হয় তাহলে সেটাও একটা অমৃতের পিণ্ড। এই যে বদনের হাসিটা হলো অমৃত মানে সুধা। তাই রাশি রাশি যেন সুধা ঝরে পড়ছে। শুধু তাই নয়, ভাগগঞ্জে মদন ভাগগঞ্জে মদন ভানু মদন ভানুকে ভাগবন্ধে মদন মদন আহ মদন ভানুকে ভজনী ভাগগঞ্জে মদন মদন ভানুকে সজনী ভাগবন্ধে মদন মদন আহ মদন ভানুকে কুলবতী কুলবতী সজনী কইল দুটি আখি কুলবতী উনমতী কুলবতী উনমতী কইল দুটি আখি পাগলিনী কইলে রে পাগলিনী কইলে রে পাগলিনী কইলে রে পাগলিনী কইলে রে তোরা ভুরু যেন আমায় পাগলিনী কইলে রে পাগলিনী কইলে রে তোরা ভুরু যেন আমায় পাগলিনী কইলে রে আমি এখনই দেখে এলাম আমার পাগলিনী কইলে রে কুলবতী কুলবতী উনমতী কইল দুটি আখি সজনী কুলবতী 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 কইল দুটি আখি আমার মদন বিজয়ী দলে মদন বিজয়ী দলে বিজয়ী দলে মালা বিজয়ী দলে মালা সজনী মদন বিজয়ী দলে বিজয়ী দলে মালা
বিজয়ী জনে মালা মালায় আপনি দুলিছে, আপনি দুলিছে মালায় আপনি দুলিছে, দুলিছে এই গলার গুনে কি মালার গুনে আপনি দুলিছে, গলার গুনে কি মালার গুনে আপনি দুলিছে এই গলার গুনে কি মালার গুনে আপনি দুলিছে, গলার গুনে কি মালার গুনে আপনি দুলিছে ওই দেখো ইথে কি পরাণে দিয়ে অপজিতে কি পান দিয়ে কি পরাণে দিয়ে কামিনী কামিনী সতীতে কি পদানে দিয়ে কি পদানে দিয়ে কামিনী আহা কামিনী আহা প্রাণে বাঁচে না বাঁচে না বাঁচে না প্রাণে বাঁচে না বাঁচে না ওরা মুখে নয়ন দিয়ে প্রাণ বাঁচে না বাঁচে না গোড়া রূপে নয়ন দিয়ে বাঁচে না বাঁচে না গোড়া রূপে নয়ন দিয়ে তার বাঁচে না বাঁচে না গোড়া রূপে নয়ন দিয়ে জানেবে নয়ন পিতা গোড়া রূপে নয়ন দিয়ে গোড়া রূপে নয়ন দিয়ে গোড়া রূপে নয়ন দিয়ে গোড়া রূপে নয়ন দিয়ে গোড়া রূপে সব বাঁচে না বাঁচে না তাই করো নখর দশ চাঁদ চরণ কর দশ অক্ষর দশ চরণ নখর দশ নখর দশ চাঁদ চরণ খর দশ নখর দশ কারণের নখের শোভা হলো যেন 10টা চাঁদ যেন ঝলমলে করেছে ঝলমলে করেছে ঝলমলে করেছে ঝলমলে করেছে আমার গোড়া নখ চন্দ্র ঝলমলে করেছে গোড়া নখ চন্দ্র ঝলমলে করেছে আমার গোড়া চরণের নখ চন্দ্র ঝলমলে করেছে গোড়া রূপে নখ চন্দ্র ঝলমলে করেছে কখনের চাঁদ মনে মনে চিন্তা করছে রে বাবা আমি এতদিন জানতাম যে আমি বড় সুন্দর কিন্তু এই যে দেখছি আমার থেকে সুন্দর পৃথিবীতে কেউ আছে একবার দেখে আসি তো কেমন সুন্দর দেখতে এই বলে চাঁদ নবদ্বীপের মাটিতে নেমে এসেছে গোড়ারূপে নয়ন দিয়ে চাঁদ মনে মনে ভাবছে যে এতদিন আমাদের অহংকার ছিল যে আমি বড় সুন্দর গোড়া চাঁদের নয়ন দিয়ে আমার সেই অহংকার শূন্য হয়ে গেল আমার থেকে সুন্দর পৃথিবীতে এমন মানুষ আহা! আমি যদি ওই নখচন্দ্রের স্থান পেতাম তাহলে আমার জনম ধন্য হতো। তাই গগনের চাঁদে গিয়ে কেঁদে কেঁদে বলছে হে গবুর চাঁদ আমায় আশ্রয় দাও হে আশ্রয় দাও হে আশ্রয় দাও হে গগনের 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে আমার 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে গগনের 10 নখে 10 খণ্ড করে আশ্রয় দাও হে 10 নখে 10 খণ্ড করে তোমার চরণে 10 নখে 10 খণ্ড করে 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 আমায় আশ্রয় দাও হে গোবিন্দ চিত গোবিন্দ পবনি গোবিন্দ দাস চিত বাধা আদরে পবনি গোবিন্দ দাস চিত বাধা আদরে পবনি গোবিন্দ দাসে চিত বাধা আদরে
জানিতায় গৌর হরি বল। এতক্ষণ নবদ্বীপে আমরা গৌর রূপের কথা আস্বাদন করলাম। চলুন এবার বৃন্দাবনে যাব। কি মায়েরা যাবেন তো? ঘুমিয়ে অর্ধেক হয় না, বৃন্দাবনে যাবো। হ্যাঁ তা তো হবে, যায়নি তাই আধ ঘন্টা পরে উঠেছি, এটাও দেখতে হবে। ওই টাইমটা ধরে নিলে হবে না। হরে কৃষ্ণ। চলুন বৃন্দাবনে যাই। হ্যাঁ চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। সুন্দর মদর মোহন আরে গিরি গোবর্ধন সেথা যাবি কার পুরাবি দেখবি মন সীতা যাবে কার চুড়াবি দেখবি মদন দেখবি কেশি ভাতার বংশী দেখবি কৃষি ভাতার বংশী আর দ্বাদশ কান্না যমুনা পুরিলে শ্রীধর্মে একবার চলে
জগতের থেকে মধুময় শিখাবেন না বলে আশাবাদ করবো কৃষ্ণ রূপে কথা বেরিয়ে সকালে সখিরে আমি আমার বধুর যে রূপ দেখে ঘরে এলাম অগণিতা বিশাখা আয় আমার বধুর রূপের কথায় আমি তোদের বলি জানি তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এমন একটা বিষয় আস্বাদন করছি একটু হজম করতেই হবে যা ঠিক থাকি কারণ বিষয়টি হলো রূপ বর্ণনা তো এবং কঠিন কঠিন পদ তারপরে কঠিন কঠিন তাল এগুলো একটু হজম করতে হবে নইলে এই গানের সার্থকতা আসে না হরে কৃষ্ণ যে গানটি আমরা গাইব এই গানটি হলো পিওর তাল কিন্তু রাগটির নাম হলো মল্লার মিয়াকি মল্লার তাই যেহেতু মল্লার রাগে লিপিবদ্ধ পিওর তালের গান তাই এটাকে বলা হয় মল্লার পিওর আমাদের ঘরে খুব প্রসিদ্ধ গান এটি গরানহাটি ঘরের একটা প্রসিদ্ধ গান আছে কীর্তনের মোট 5টি ধারা গরানহাটি মনোহর সাহিব রেনেটি ঝাড়খণ্ডী আর মন্দারিনী কিন্তু কীর্তনের যে মূল ধারা সেটি কিন্তু গরানহাট পরগনা অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরের সৃষ্টি সত্যি আমরা কৃতজ্ঞতার কাছে যে তিনি এমন সম্পদ আমাদেরকে দিয়ে গেছে রাজার ছেলে নরোত্তম গৌর ভজনের জন্য রাজ্য ছেড়েছিলেন মহাপ্রভু যখন রামকেলিতে গিয়েছিলেন যাওয়ার পথে পদ্মা নদীতে নরোত্তমের জন্য প্রেম রেখে দিয়েছিলেন সেই নরোত্তম জন্মগ্রহণ করে পদ্মা নদীর কাছ থেকে মহাপ্রভুর প্রদত্ত প্রেম পেয়ে রাজার ছেলে নরোত্তম রাজ্য পরিত্যাগ করে সে বৃন্দাবনবাসী হয়েছিলেন বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামী যে জীবনে কোনোদিন কোন শিষ্যত্ব কাউকে শিষ্য গ্রহণ করেননি তার প্রতিজ্ঞা ছিল সে জীবনে কোন শিষ্য গ্রহণ করবে না কিন্তু নরোত্তমের ভক্তির কাছে তাকে হার মানতে হয়েছিল নরোত্তমকে শিষ্য রূপে গ্রহণ করেছিল সেই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা আনতে লোকনাথ গোস্বামীর আদেশে যে নরোত্তম তুই আমার ভগবানকে গান শুনিয়ে আনন্দ দান কর তার জন্য তোকে সঙ্গীত শিক্ষা করতে হবে কারণ ভজনের একটা খুব সুন্দর পথ হলো এই সঙ্গীতের পথ আমাদের পরম গুরু যিনি আমার মায়ের যিনি গুরু ছিলেন কীর্তন আচার্য শ্রী হরিদাস কর মহাশয় এই হরিদাস কর মহাশয় ইনিও বলতেন যে শোন কীর্তনিয়ার ভজন কিন্তু আহ্নিক নয় কীর্তনিয়ার ভজন হল একটা পদ স্মরণ সাক্ষাৎ লীলা স্মরণ কীর্তনিয়ার ত্রিসন্ধ্যা আহ্নিক করার প্রয়োজন নেই যদি ত্রিসন্ধ্যা বসে পথ স্মরণ করে তাহলে সেটাই থাকে যে ভজন হয় তাই তো তিনি ঘর ছেড়েছিলেন ফরিদপুর জেলার মানুষ ছিলেন ফরিদপুর জেলা বাংলাদেশে বাবা পোস্টমাস্টারে চাকরি করত তো বাবা মৃত্যু হয়ে গেল সেই চাকরিটা ওনার হয়েছিল তো বাড়িতে কৃষ্ণ মন্দির ছিল মন্দিরে একজন পার্মানেন্ট পূজারীও ছিল তো সেই প্রথম দিন চাকরিতে জয়েন করতে যাবে মন্দিরে প্রণাম করে সেই পূজারী দাদুকে দাদু বলে ডাকতেন বলেছিলেন যে দাদু আমায় আশীর্বাদ করো আজকে প্রথম আমি নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছি পূজারী বলেছিলেন চাকরি করবি হরি দাদা আশীর্বাদ করছি এই বলে মন্দির থেকে একজোড়া করতালেন হাতে দিয়ে বলেছিল চাকরি যদি করতে হয় তা আজ থেকে এই চাকরি কর ওই যে করতাল জোড়া সম্বল করে ওখান থেকে পায়ে হেঁটে তখনকার দিনে যানবাহন তো ছিল না তো বর্ধমান জেলার শ্রীখণ্ডে নরহরি ঠাকুরের অষ্টম বংশধর গৌর গুণানন্দ ঠাকুর গরানহাটি ঘরের গান পরবর্তীকালে শ্রীখণ্ডে এসে প্রতিষ্ঠা লাভ করেছে সেখানে এসে তিনি গুরুর বাড়িতে থেকে গৌর গুণানন্দ ঠাকুরের বাড়িতে তখন কীর্তনের স্কুল ছিল যেখানে পয়সা লাগতো না ছাত্ররা শুধু থেকে খেয়ে শুধু কায়িক পরিশ্রম দিয়ে সেখানে কীর্তন শিক্ষা করতে পারত সেখানে কীর্তন শিখেছিলেন আমাদের সেই বিখ্যাত সেই গরানহাটি ঘরের এই প্রসিদ্ধ গান নীল রতন কি নবঘন ঘটা নখিলে নখিল নহে অপূর্ব সুর দেখতে হে
সখী দিল রতন নবঘন কিরে নব সখীরে দেখলাম নবঘন হে সখী নিল রতন কি নব সখী নিল রতন কি রতন রে
রতন দেখি কি বলি রতন দেখি ও রতন রতন দেখি কি বলি রতনারিতি জীবন রতন দেখি জীবন রতনারিতি জীবন কালিয়া অঙ্গের তারা ও হে গো লক্ষ্মী
বটে আবার রূপিত রাখা গেল না কি বনরে কালো বটে বটে আরূপ তো লখা গেল না রে কি বরণে কালো বটে রূপ তো লখা গেল না বরণে কালো বটে রূপ তো লখা গেল জীবনে ভালো বটে রূপিত রূপে মাথা গেল বটে রূপিত মাথা জীবনে ভালো বটে এগুলো হলো কীর্তন আচার্যদের সাধনার ফসল। বড় বড় কীর্তন আচার্যগণ এই সাধনা করেছিলেন বলে আজকে এই রহস্য আস্বাদন করতে পারছি। যায়নি তাই বলে হারি যায় নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে, তাকে যে এইরকম কীর্তনের স্বরারোপ তিনি করে গিয়েছিলেন। এগুলো আমাদের খুব বড় পাওয়া। আমরা বাঙালিরা ধন্য আমাদের জীবন, কারণ এই সমস্ত মহাজনরা আমাদের মাঝে এসেছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখিনি, তাই এই গানগুলো শুনলে একটু পরোক্ষভাবে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। তাই তাই তো বললেন নীল রতন দিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নহে সেনা অঙ্গের ছটা, কালিয়া অঙ্গের ছটা। রাধারানী বলছেন ললিতা
বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্গবীর অষ্টশীতির কাছে। তো শ্যামের যে রূপ আমি দেখেছি সেই রূপ দেখে আমি একটু ধন্দে পড়ে গিয়েছিলাম। কিরকম? প্রথমে মনে হলো যেন নীল রতন, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে প্রথমে মনে হলো বুঝি আমি নীল রত্ন। নীল রতন মানে বুঝেন তো, নীলকান্ত মণি, নীলা নীলা। এই নীলাও কিন্তু এক ধরনের হীরা, একটা নীল হীরা। নীলা আবার সবার শুট করে না, নীলা শুধু মিললেই হবে না, ওটা আঙুলে পড়লে সবার শুট করে না। যাকে যার নীলা শুট করবে তাকে নীলা কোথায় পৌঁছে দেবে সে নিজেও জানে না। আর যাকে যার শুট করে না নীলা তাকে রাজা থেকে ভিখারি বানিয়ে দিতে পারে। এমনই একটা রত্ন, এমন একটা পাথর, সেই নীলকান্ত মণি, মরকত মণি, নীলকান্ত মণি। আমার প্রথমে মনে হয়েছিল যে কৃষ্ণ বুঝি নীলকান্ত মণি, পরক্ষণে আমার ভুল ভেঙে গেল। না, মনে হয় নীলকান্ত মণি নয়, আমার মনে হয় কদম্বের মূলে যমুনার ফুলে বোধহয় নতুন মেঘ এসে জমা হয়েছে। একবার মনে হলো বুঝি নীলকান্ত মণি দেখছি, পরের বাড়ি মনে হলো না বুঝি নতুন মেঘ দেখছি। নীল রতন দিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নহে সে অঙ্গের ছটা। আমি ভালো করে বুঝতে পারলাম না অঙ্গের ছটাটা কি। কদম্বের তলে কদম্বের তলে কি সখিরে, কদম্বের তলে কি সখিরে, কদম্বের তলে কি শ্যামচি কলি কদম্বের তলে কি রূপহেরিয়াইলাম আম জাতি, আমার কুল মজারি জাতি কুল আমি সকলই দিয়েছি, সকলে দিয়েছি ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলে দিয়েছি আমার জাতি কুল শিরোমণ, সকলই দিয়েছি আমার জাতি কুল শিলমান সকলে দিয়েছি কুল শিরোমণ, সকলই দিয়েছি আমার জাতি কুল শিলমান বলতে কিছু রইল না রে, জাতি কুল শিলমান বলতে কিছু রইল না রে, কুল শিলমান কিছু রইল না রে, কুল শিরোমণ, কুল শিলমান কিছু রইল না রে, সকলে দিয়েছি তাই আমি রূপ হেরিয়াইনু আমার জাতি কুল মজারি জাতি জাতি কুল মধুর চূড়ার পরে আমার বধু চূড়ার পরে আমার বধূ, আমার বধূ প্রাণ স্বজন, আমার প্রাণ বধূর রূপের কথায় আমি কি বলবো, তবু বলি শোন মধুর সুরার পরে
ফুলের আমার বধুর চূড়ার উপরে কত ময়ূরের আমার মদন মহেন্দ্র সখীরে তাহে দিল সখী মদন মহেন্দ্র আমি বুঝিতে নারিলাম আমি বুঝিতে নারিলাম বুঝিতে নারিলাম বুঝিতে নারিলাম ধরুকি মদন বুঝিতে নারিলাম ওই ইন্দ্র ধনুকি মদর ধনু বুঝিতে নারিলাম ধরুকি মদন ইন্দ্রধনু কি মদন ধনু ওই যে আকাশে বৃষ্টি হয়ে গেলে তারপরে যখন রোদ ওঠে রামধনু আমরা রামধনু বলে জেনেছি ছেলেবেলায় এখন আবার বইতে রংধনু লেখা রামধনু যাই হচ্ছে অন্য ব্যাপার গেল ওদিকে আমি যেতে চাই না যাইনি তাই সাধারণভাবে আমরা তাকে রামধনু বলি কিন্তু বৈষ্ণবীয় ভাষায় তাকে বলা হয় ইন্দ্রধনু আমরা বলি রামের ধনু কিন্তু বৈষ্ণবীয় ভাষায় বলা হয় ইন্দ্রধনু কটা রাম থাকে 7টি ছেলেবেলায় পড়েছি বেনি ও সহকলা যাই বলি এটা গেল ইন্দ্রধনু একটা কিন্তু মদনের ধনু এই মদনের ধনু তো আবার কটা রাম থাকে জানেন তাই রাধারানী বলতে সখী একবার ইন্দ্রধনুটাই হয়েছে তো পরক্ষণই ভাবলাম না মদনের ধনু আমি বুঝিতে সেই চূড়ার উপর একটা ময়ূর পাখা ময়ূর পাখার যে সুন্দর রং দেখে প্রথমে মনে হলো মদন ধনু তারপরে মনে হলো ইন্দ্রধনু আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না যে এটা ইন্দ্রধনু না মদন ধনু একবার মনে হলো মদনের ধনুকে সে আশ্রয় নিয়েছে আবার পরক্ষণে মনে হলো যে না ওটা বোধ হয় ইন্দ্রধনু এসে আশ্রয় নিয়েছে কবিতা 2 ধরনের চূড়া পড়তে একটা হলো রত্নচূড়া আরেকটা হলো পুষ্পচূড়া রত্নচূড়া মানে বাজার ছিল তো সোনাদানার অভাব ছিল না ধীরে যাওয়ার মানিকের অভাব ছিল না সেই সুন্দর করে মা দশমতী তার গোপালের জন্য চূড়া বানিয়ে দিয়েছিল কখনো ওটা পড়তেন আবার কখনো সুন্দর পুষ্প দিয়ে ফুল দিয়ে তৈরি চূড়া সেগুলো পড়তেন তৈরি যে চূড়াই করুক না কেন চূড়ার উপরে একটা ময়ূর পাখা ঘোরা এটাই হলো গোবিন্দের চূড়ার বৈশিষ্ট্য তাই না গোবিন্দের চূড়ার বৈশিষ্ট্য শুধু তাই নয় চূড়ার কথাটা বললাম সখী এবারে বদনের কথাটা বললে শোন বদন সখী রে মধুর বদন সখী মধুর বদন পুনরিত চন্দ্র
আমি কিসে বা গনি রে, আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, ওই পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি, পূর্ণিমার চাঁদ আমি। বলে দেখ সখী, আমার গোবিন্দের বদন তো নয়, যেন মনে হলো পূর্ণিমার চাঁদ। পরক্ষণে এবার বলছে না না না, আমি ভুল করবো, চাঁদের সঙ্গে উপায় না, চাঁদের কলঙ্ক আছে। কিন্তু আমার কৃষ্ণের মুখচন্দ্রে কলঙ্ক আছে কি জানি না। চাঁদের ক্ষয় বৃদ্ধি আছে, কিন্তু গোবিন্দের মুখচন্দ্রের ক্ষয় বৃদ্ধি আছে কি? হরি বল। গগনের চাঁদ পূর্ণিমাতে উদয় হয়, অমাবস্যায় দেখা যায় না, কিন্তু কৃষ্ণ চাঁদ, কৃষ্ণের বদন চাঁদ অমাবস্যা পূর্ণিমা দিবারাত্রি কোনো কিছু মানে না, যদি রাখতে পারা তাহলে উদয় হবে। আই কিসে বা গনি রে, কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, ওই পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি। পূর্ণিমার চাঁদ আমি। শুধু তাই নয়, আবার অধর বেহুলি সখী কি সলয় বন্ধু, অপর বাতুরি ঈশান বন্ধ, গোবিন্দের অধর বেহুলি। অধর বাঁধুলি কি? বাঁধুলি মানে জানো? বাঁধুলি হয় চন্দ্রবিন্দু আকার, হয় দীর্ঘকাল, নয় দীর্ঘিকাল। বাঁধুলি এক ধরনের ফুল, খুব সুন্দর দেখতে। বাঁধুলি বলছে না, বলে দিলে চিনতে পারে। অনেকে দোপাহারিয়া ফুল বলে, কেউ দুপুরে চন্ডী বলে, আবার অনেকে বলে টাইম ফুল। একটা নির্দিষ্ট সময়ে ফোটে বলে টাইম ফুল বলে। বুঝতে পারছেন? গোল গোল ছোট ছোট গোলাপি রঙ, মানে এত সুন্দর রং, যেন মনে হয় বিধাতা তার সর্বসৌন্দর্যে ঘিরে দিয়েছে। সন্ধ্যামণি আমার গোবিন্দের অধর বিন্দ, এই যে দুটি অধর, যেন অধর নয়, দুটো বাঁধুলির ফুল ফুটে আছে। পরক্ষণে বলছেন আমার সেটি বলাটা ভুল। কিসে বা গনি রে, আমি কিসে বা গনি রে, ওই বাঁধুলির ফুল আমি। কিসে বা গনি রে, বাদুলির ফুল আমি কিসে বা গনি রে, বাঁধুলির ফুল আমি। কিসে বা গনি রে, ওই বাদুলির ফুল আমি কিসে বা গনি রে, বাঁধুলির ফুল আমি। আমার গোবিন্দের অধর লাগে, কিসে বা গনি রে, তাই অধর বাঁধুলি কি সলয় বন্ধু। অধর পাহে জ্যোতি সুর আমার কামিনী সজন রে প্রাণ সজনী। প্রাণ সজনী রে
পোষা ভাঙিল আখির যখন সাধারিল আমি তখনই দিয়েছি লজ্জা ছিল আমার আখির যে লজ্জা ছিল আমার আখির যে লজ্জা ছিল যখন স্বামীর বাঁশি আখির যখন সাধারিল ওই আমার গোবিন্দের চাঁদ বদন সেই চাঁদ বদনে বাঁধলে পরিযুক্ত হল আমার সেই অধরে আমার মুরুলিটা দিয়ে যখন বাজায় না মুরুলি তো নয় হলো খুরুলি খুরুলি শব্দ করছিলেন মানে শীতটা আগেকার দিনে গ্রামগঞ্জে শীতের চলে যেতে ছিল মাটির ঘর বেশি থাকতো তখনকার দিনে গ্রামগঞ্জে হ্যাঁ ঘরের দাওয়াতে শীত কেটে ওই চোর ঘরে ঢুকে ঘরের যা কিছু চুরি করে আবার ওই সুরঙ্গ পথে ওই গর্ত দিয়ে পালাতো এই যে শীত কাটা হতো যে অস্ত্রটা দিয়ে তার নাম ছিল খুরলি আর শীত আমার গোবিন্দের মুরলি তো নয় যেন খুরলি যখন বাজায় না তখন সেই গোবিন্দের বংশীর ধ্বনি আমার কর্ণদ্বারে প্রবেশ করে হৃদয়কে খনন করে হৃদয়ের মধ্যে প্রবেশ করে মন নামক একটা বস্তু আমার হৃদয়ে তো জমা করা আছে ওটাকে চুরি করে তার চরণে নিক্ষেপ করে ওই মুরলী যখন কানে গেল আমার বলতে আর কিছু রইল না আমার বলতে যা ছিল আমার জাতি কুল ধর্ম কর্ম ধ্যান জ্ঞান যা ছিল মান কুল শীল সব সুপে দিয়েছি আমি নিজের বলতে আর কিছু রাখি এই মাসিটা সুন্দর তাহলে গোবিন্দের চূড়ার কথা বললাম তার বদনের কথা বললাম অধরের কথা বললাম তার ঠোঁটের কথা বললাম অর্থাৎ সেই অধরে অর্থাৎ ঠোঁটে যে মুরলিটা দিয়ে বাজায় তার কথা বললাম বাকি রইল বদনে আর কি দুটো নয়ন নয়নের কথাতে বলি নয়ন আমার বধুর নয়ন যুগল নয়ন তো নয় যেন মত্ত অলি একটু আগে বললি নয়ন পদ্ম আবার বলছিস অলি বলে হ্যাঁ রে একবার মনে হলো বুঝি পদ্ম প্রস্ফুটিত দুটি পদ্ম কিন্তু পরক্ষণে মনে হলো না বদনটা আসলে পদ্ম নয়ন দুটো হলো মত্ত ভ্রমণ বদন পদ্মের উপরে বসে বসে মধু পান করছি যেমনই আমি ওই রূপে নয়ন দিলাম অমনি নয়ন ভ্রমণ প্রতি উড়ে এসে
অলকিতে এই যুবতীর অলক্ষিতে অলক্ষিতে দংশন আমায় দংশন কইলে আমায় দংশন কইলে গোবিন্দের নয়ন ভ্রমর দংশন কইলে গোবিন্দের নয়ন দংশন কইলে আমার গোবিন্দের নয়ন ভ্রমর বিষয় এই যুবতীর আমার যুবতীর এতক্ষণ একজন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর কথাগুলো শুনছি। তিনি অন্য কেউ নন, যাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হতো। পদাবলীটির রচয়িতা যিনি নাম হলো গোবিন্দ দাস কবিরাজ। তিনি রামচন্দ্র কবিরাজের ছোট ভাই ছিলেন। এই গোবিন্দ দাস কবিরাজ এতক্ষণ লীলার এক পাশে দাঁড়িয়ে রাধারানীর বক্তব্য শুনছিলেন, একটা কথা বলেন। এবার যখন রাধারানী বললেন যে নয়ন ভ্রমর উড়ে এসে হৃদয়ে দংশন করে সমগ্র অঙ্গটা বিষে জর্জরিত করে দিয়েছে, গোবিন্দ দাস থাকতে পারলেন। তিনি বলেন, রাধে এবার একটু ভুল বলেছি, এতক্ষণ যা বলেছিলে ঠিক ছিল, এবার একটু বলাটা ভুল হলো না? কেন, কি ভুল বলেছি? বলে যে তুমি বললে গোবিন্দের নয়ন ভ্রমর উড়ে এসে তোমায় দংশন করেছিল, তোমার গোটা অঙ্গ বিষে জর্জরিত। রাধে, ভ্রমরের দংশনে কি কখনো বিষ হয়? তাই যদি হবে তাহলে ভ্রমর তো ফুলে কত দংশন করে, ওই কোনদিন ফুল তো বলে না ভ্রমর তুমি আমায় দংশন করো। আচ্ছা ঠিক আছে, না হয় তোমার কথা মেনে নিলাম যে তোমার অঙ্গ বিষে জর্জরিত, চিন্তা করছো অঙ্গ যেমন বিষে জর্জরিত হয়েছে তুমি সুধা পান করো, বিষ তোমার কিছু করতে পারবে না। সুধা সেটা আবার কোথায় পাবো? গোবিন্দ দাসে গোবিন্দ দাসে কাজে গোবিন্দ দাসে কাজে আকাশে বলি না পিতে ঘন সুধা কে অঘনাপিতে অঘন সুধা কে বাজি ঘন সুধা পান করো হে, করো হে, পান করো হে, করো হে, সুধা পান করো হে। ওই গোবিন্দ রাধামৃত সুধা বিষে কিছু করবে না, বিষে কিছু করবে না, তাই নাপিতে ঘন সুধা কে বাজিয়ে যায় সে। হাতের কাছে এত সুন্দর সমাধান থাকতে তুমি চিন্তা করছো কেন? গোবিন্দের অধরামৃত সুধা রয়েছে, সেটা যদি একবার পান করো তাহলে এই ভ্রমরের বিষ তোমায় কিছু করতে পারবে, নয়ন ভ্রমর আর তোমায় জ্বালা দিতে পারবে না। অতএব গোবিন্দের অধরামৃত সুধা পান করো। আহা, সময় শেষ, দল এসে গেছে। আরে আমি আধ ঘন্টা পরে উঠেছিলাম,
টাইম দেখবো তো কি শেষ করে দেবো? না 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 10টায় 9টায় উঠেছেন তো হ্যাঁ, 11 টাইম আছে প্রায় 9টা বেজে গেছে বলে। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, আর একটা পদ নেয়, শেষ করবো। মল্লার তিওট গাইলাম, এবার একটা গৌরী তিওট গাই, গৌরীর আগে। এটাও খুব বিখ্যাত গান। ফ্যানটা চালাও। আয়া রে কিবা সখিরে আরে কিবা চিকন আহা চিকন কালি চিকন কালিয়া রূপ সখিরে আমার মরমে আমার মরমে ও ধর ভাগনে নারায় মোরহি আহারি রে আয়া রে কিবা আয়া রে কিবা চিকো আহারি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ কালো জানে মরম সখী রে নানা তারা বুঝি ভালো তারা বুঝি ভালো করে দেখে না আরে কিবা আহামরি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ কালো বলে মরম সখী রে নানা তারা বুঝি তারা বুঝি ভালো করে দেখে না আরে কিবা আহামরি রে সখীরে যারা কৃষ্ণ শরীরে বধূ মধুরী আলো করা রূপ জানা হরিবল হরিবল কালো আলে আমার বধূ ও মধুরে আলো করা রূপ জানা কালো বালি শরীরে আমার হরিবল আলো করা রূপ জানা কালো বলে শরীরে আমার বধূ ও মধুরে আলো করা রূপ জানা কালো বালি শরীরে বুঝি তারা ভালো করে বুঝি
শরীরে তারা তারা বুঝি ভালো করে দেখে না
চিকন ও কালিয়ারু। চিকন মানে কি জানেন? হ্যাঁ, সরু। বিদ্যুতে বাংলা হয়ে যাচ্ছে না, সরু কালিয়ারু মিলে গেছে। কেমন বিদ্যুতে বাংলা হচ্ছে না? দেখুন, চিকন শব্দের অর্থ সরু, যেমন চয়রসি ক দন্তন্য মানে চিকন মানে সরু, আর চয়রসি ক মূর্ধন্য চিকন মানে হলো উজ্জ্বল, চকচকে, উজ্জ্বল। আমার কৃষ্ণ কালো, তবে মিশে কালো না। হাড়ির কালি যেমন কালো, এরকম কালো না, উজ্জ্বল কালো। অনেক সময় দেখবেন বিবাহের জন্য পাত্রী দেখতে দেওয়া হয়েছে, দেখে দেখে বাড়িতে এলো, জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো, যে পাত্রী দেখে এলে গায়ের রং কেমন? ফর্সা? বলে না, ফর্সা না। তবে কালো? কালো নয়, তাহলে উজ্জ্বল সুন্দর। কৃষ্ণ কালো, কিন্তু চিকন কালো। যারা কৃষ্ণ কালো বলে তারা হয় দেখতে জানে না, নইলে তাদের নয়। কৃষ্ণ হলো চিকন কালো, সেই রূপ আমার মরমে লেগেছে। ধরনে না যায় মরহিয়া, সেই কৃষ্ণ চিকন কালো রূপ কৃষ্ণ, তিনি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। আমি আমার হৃদয়টাকে আর ধরে রাখতে পারছি না। কত চাঁদ মুখারি মাঝে গো, কত চাঁদ বিদারিয়া মুখালি মাঝিয়াছে গো। কত চাঁদ চাঁদ নারী, চাঁদ নারী, চাঁদের সুধা দিয়া সজনী রে। চাঁদ নিঙাড়িয়া, চাঁদকে নিংড়ালে কি বার হয়? এই যে বললাম চাঁদ হলো সুধার পিণ্ড, রসগোল্লাকে নিংড়ালে যেমন রস বার হয়, তেমনি সুধার পিণ্ড চাঁদকে যদি নিংড়ানো যায় তাহলে সুধা বার হবে। একটা দুটো চাঁদে নয়, কত চাঁদ নিঙাড়িয়া মারিয়াছে গো। কত চাঁদ বিহারিয়া মুখালি মাঝিয়াছে গো। না জানি তারি কত সুধারি, কত সুধারি তার সজনী রে না জানি তার কত সোনা দিয়া, কত সুধার আর সজনী রে, সজনী রে না জানি উনি নিরমন করেছে। দেখো নিরমন করেছে আমার গোবিন্দের বদন চাঁদ, নিরমন নিরমন করেছে গোবিন্দে বদন চাঁদ, নিরমন করেছে ওই কত চাঁদের সুধাবিনা গোবিন্দে সুধা দিয়া করেছে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। বদন চাঁদখানাকে যেন কত চাঁদের সুধা নিংড়ে গোবিন্দের বদন চন্দ্রী ওনাকে নির্মাণ করেছে বিধান। সঙ্গে আবার কি দিয়েছে? অধরে দুটি আমার প্রাণ সহজে অঘরে
যিনি নাম ধরি হাসি খানি তাহাতে মিশাই যেন নবী নবীর উপরে প্রকাশ করে আমার জাতি কুল মজাই জাতি কুল মজাই জাতি কুল মজাই গুরু যুব সন্ধান গুরু যুব সন্ধান মানে গুরু আলাদা নয়, আমাদের গুরু যেমন দেখুন আলাদা আলাদা আছে, ওদিকে একটা ওদিকে একটা। গোবিন্দের গুরু গুরু জোড়া গুরু। এই যে জোড়া গুরু দেখে মনে হলো যেন কি কামেরও কামানো সন্ধান হিঙ্গুলে মন্ডিত যুক্তি হিঙ্গুলে মন্দি গতি আঁকি দুটো নয়ন যেন সেই ধনুকের দুটি বাণ অরুণ নয়ন কোণে চাইয়া ছিল ভগবানে করুণায়ন করে ছায়া ছিল অভাবনে সেই হইতে শ্যামরূপ দেখি সেই হইতে শ্যামরূপ আমি সেই হইতে সমারূপ দেখি সেই হইতে সমারূপ শুধু তাই নয় যমুনার ঘাট হইতে উঠি আসিতে সখী যমুনার ঘাট হইতে উঠি আসিতে পথে সখী কিবা অপরূপ সখী কিবা অপরূপ জ্ঞান দাসিতে কয় শুধুই শেষ ধাম কেন দাসিতে কই কিছু নয় আর কিছু বর্ষ হই শেষ নয় আর কিছু নয় আর কিছু বর্ষ হই শেষ নয় জ্ঞান দাসিতে কয় শুধুই শেষ ধাম কেন দাসিতে কই শুধুই শেষ নয় গোকুলে নন্দের বাজা গোকুলে নন্দের বাজা সখী কপুরে না বেরোবার কপুরে না বেরোবার ওই এখনই যারে দেখে গেলে কবিচারে দেখে এখনই যারে দেখে গেলে কবিচারে দেখে তোমরাই জানাতে গিয়ে অপরাধে প্রধানের বলতে সখী সেই রূপে নয়ন দিয়ে আমি ঘরে এসেছি। আমার মনে হচ্ছে কি জানিস, বিধাতা যদি আমায় কোটি নয়ন দিত তাহলে দেখি স্বাদ মিটত, নাহি দিল কোটি আঁকি সরদিলে দুই, তাহাতে নিমেষ দিল কি দেখি বলিস। তাই মাঝে মাঝে বিধাতাকে কেঁদে কেঁদে আমার বলতে ইচ্ছে করে, নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে হে দর্শন সুখে আমার বিমুখ করেছে কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে মন যাবে
সদা চাই নয়ন বিবাদিত মনোজারে সদা চাই নয়ন বিবাদিত সুখ সাজে কি লাগে প্রমাদ ঘটেছে নয়নে আমার বিধি কেন করেছে কেন মেয়ের নয়ন দিল না বিধির নয়ন দিলে না আমি নিষ্পলকে দর্শন করতাম মেয়ের নয়ন দিল না আমি নিষ্পলকে দর্শন করতাম মনের সাথে গাইতাম আমি নিষ্পলকে দর্শন আমি নিষ্পলকে দর্শন করতাম জানি তাই পরবর্তী কীর্তনিয়া দিব্যেন্দু মন্ডল অনেকক্ষণ ধরে এসে ওরা বসে আছে, কিন্তু আসলে আমাদের তো উঠতে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছে, যার জন্য এই পথটা আমি শেষ করলাম। আপনি তোমরা শ্রবণ করুন, জানি তাই ভুল করিব। আবার যদি কখনো দেখা হয় হৃদয় গুরু করিব। আচ্ছা, হরে কৃষ্ণ, হৃদয় গুরু করিব, হরে কৃষ্ণ। জয় রাধে রাধে গোবিন্দ গুরু জয় রাধে 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 গোবিন্দ বল জয় রাধে 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 জয় রাধে রাধে শ্যামী কি জয় রাধে হরি লাল কি জয় রাধে রাধে হৃদয় রাধে শ্যামী আর কিছু? ও না, ওটা হয় না, ওটা মিলন গান।